জটিল যৌগে সংকরণ। তো আমরা আগে থেকেই জানি যে জটিল যৌগ কাকে বলা হচ্ছে। জটিল যৌগ বলা হয় ওই সকল যৌগকে যে সকল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে আর তাদের চতুর্দিকে কিছু সংখ্যক লিগ্যান্ড নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সজ্জিত থাকে। জটিল আয়ন যদি বলা হয় তাহলে একই কথা, যে সকল আয়নে একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে আর চতুর্দিকে কিছু সংখ্যক লিগ্যান্ড নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সাজানো থাকে। তো জটিল যৌগে যখন আমরা যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি FeCN6, এটা 4-, এটা একটা জটিল যৌগ। তো এই যে জটিল যৌগটা আছে, জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণু হবে এটা, লিগ্যান্ড হবে এগুলো, লিগ্যান্ড হবে এই ছায়ানোটা হচ্ছে লিগ্যান্ড, অর্থাৎ এই Feটা হচ্ছে কেন্দ্রীয় ধাতু আর CNটা হচ্ছে লিগ্যান্ড। তো এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় ধাতুর জারণ মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে কেন্দ্রীয় জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে ধরে নিতে হয় যে এটা X ধরলাম, CN আছে 6টা, CN এর -1টি আছে, অর্থাৎ এর চার্জ যা থাকবে সেটাই তার জারণ মান, × 6 সমান পুরো আয়নটার উপর 4- আছে। তো আমরা লিখতে পারি X সমান +2। তাহলে এই কেন্দ্রীয় ধাতুটা 2 জারণ মান হিসাবে রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে জারণ মান নির্ণয়। এরপরে এর সংকরণ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে জটিল যৌগের সংকরণ হচ্ছে লিগ্যান্ড কর্তৃক প্রদত্ত ইলেকট্রন জোড় সংখ্যা, অর্থাৎ লিগ্যান্ডগুলো কত জোড়া ইলেকট্রন দিল, লিগ্যান্ডের প্রদত্ত ইলেকট্রন জোড় সংখ্যা। তাহলে লিগ্যান্ড কর্তৃক প্রদত্ত ইলেকট্রন জোড় সংখ্যাটাই হচ্ছে তার সংকরণ নির্ণয়ের মূল চাবিকাঠি। এখানে একটা লিগ্যান্ড মনোডেন্টেড লিগ্যান্ড, মানে যারা এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেয় তাদেরকে মনোডেন্টেড। তাহলে এটা এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন একে দিয়েছে, তাহলে মোট 6টা আছে, 6 জোড়া ইলেকট্রন দান করছে। তাহলে 6 জোড়া যদি ইলেকট্রন দেয় তাহলে 6 জোড়া ইলেকট্রন এর ফাঁকা অরবিটালের মধ্যে ঢুকেছে। তাহলে এই 6 জোড়া ইলেকট্রন, এই ক্ষেত্রে কেন্দ্রীয় ধাতুর কিন্তু ইলেকট্রন দানে কোনো ভূমিকা থাকে না বন্ধন গঠনে, কারণ লিগ্যান্ডগুলো এক জোড়া ইলেকট্রন দেয় আর ধাতুগুলোর ফাঁকা অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে এখানে যেহেতু 6 জোড়া ইলেকট্রন দান করছে তাহলে 6 জোড়া ইলেকট্রন থাকতে পারে 6টা অরবিটালে। কোন ধরনের সংকরণে 6টা ইলেকট্রন থাকতে পারে, sp3d2 অথবা d2sp3, অর্থাৎ ডি অরবিটালটা ভিতরের হতে পারে বাইরের হতে পারে ডি অরবিটাল। তো আমরা তাহলে এটার মধ্যে যে সংকরণটা পেলাম সেটা হচ্ছে এই ধরনের সংকরণ, অর্থাৎ sp3d2 অথবা d2sp3 এই টাইপের সংকরণ এর মধ্যে রয়েছে। তো আসলে কোন সংকরণটি আছে, d2sp3 না sp3d2, এটা আমরা খুঁজে বের করার আগে আমরা এর ইলেকট্রন বিন্যাস দেখে নেব। এইখানে Fe2+ অবস্থায় আছে, এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা মোটামুটি ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 3d পাবো আমরা 6, 2 জারণ মান আছে 3d, 4s2 হলে আয়রন হতো, তাহলে এই ইলেকট্রন দুইটা চলে গেছে, এখানে 0, 4p-তেও কোনো ইলেকট্রন নেই। তাহলে এটা হচ্ছে এর সংকরণ। এটাকে আমরা আরও এইভাবে দেখতে পারি যে দেখো এখানে যে 3dটা রয়েছে ভিতরে কক্ষপথের ইলেকট্রন বিন্যাসগুলো দেখাতে পারো, এগুলো প্রথমবার দেখাতে হবে, পরের বার না দেখালেও চলবে। তাহলে 3dতে যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলো হুন্ডের নিয়ম অনুসারে আমরা যদি দেখতে যাই তাহলে 3d প্রথমে একটা একটা করে সাজানো আছে, পরে জোড়াবদ্ধ হয়েছে, অর্থাৎ 4টা বিজোড় ইলেকট্রন রয়েছে। 4s-এ কোনো ইলেকট্রন নেই, 4p-তেও কোনো ইলেকট্রন নেই, px, py, pz। তো এই অবস্থায় আছে। এইটার সাথে যখন জটিল যৌগ গঠন হবে তখন লিগ্যান্ডগুলো আসবে এর কাছে। তো লিগ্যান্ডগুলো আসলে 2 ধরনের হয়ে থাকে, একটা সবল লিগ্যান্ড আর একটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তো CN লিগ্যান্ডের উপস্থিতি, CN এর উপস্থিতিতে আচ্ছা এই লিগ্যান্ডটা হচ্ছে সবল লিগ্যান্ড, সবল লিগ্যান্ড। আচ্ছা কাকে সবল বলবো কাকে দুর্বল বলবো, যে লিগ্যান্ডগুলো উপস্থিত থাকলে এই ইলেকট্রনগুলোকে জোড়াবদ্ধ করাতে পারে, তাহলে এই লিগ্যান্ডগুলো যখন যৌগ গঠন করার জন্য এর কাছে আসবে তখন এরা জোড়াবদ্ধ যদি হয় তাহলে ওই লিগ্যান্ডটাকে সবল লিগ্যান্ড বলবো। যদি জোড়াবদ্ধ করাতে না পারে অর্থাৎ এই অবস্থায় থাকে তখন তাকে আমরা বলবো দুর্বল লিগ্যান্ড। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সবল লিগ্যান্ড আছে তাহলে এইখানে হবে এরা যখনই চলে আসবে যৌগ গঠনের সময় তখনই এই অরবিটালগুলোতে ইলেকট্রনগুলোকে এরা জোড়াবদ্ধ করাবে, জোড়াবদ্ধ হয়ে গেল। তাহলে এখানে ডি 2টা ফাঁকা হলো, এস আগে থেকে একটা ফাঁকা আছে, পি আমাদের 3টা ফাঁকা আছে।
তাহলে আমাদের 6টা লিগ্যান্ডের জন্য 6টা ফাঁকা অরবিটাল প্রয়োজন হবে। তো এই 6টা ফাঁকা অরবিটাল আমাদের কিভাবে আমরা খুঁজে বের করব যে এই ফাঁকা অরবিটালগুলো, তাহলে এই 6টার মধ্যেই সংকরণ ঘটবে। যেহেতু এই ডিটা ভিতরের, তাহলে এইখানে ডি, এখানে এস, এখানে পি, তাহলে সংকরণটা হবে D2, 2টা ডি আছে, একটা এস একটা পি। আমরা আগেই জেনেছি যে এটার সংকরণ কি sp3d2 বা D2sp3। তাহলে যেহেতু ভিতরের ডি ফাঁকা হচ্ছে সবল লিগ্যান্ডের উপস্থিতিতে, তাহলে D2sp3 সংকরিত অবস্থায় এটা থাকবে। তাহলে Fe2+টা থাকবে, ভিতরের ডি সংকরিত অবস্থায় থাকবে। তো এই জায়গাটার মধ্যে যদি সংকরণ ঘটে তাহলে অসংকরিত থাকতেছে 3টা, এই 3D। এখন বাকি যে 6টা আছে এরা কিন্তু পরস্পরের মধ্যে সংকরণে অংশগ্রহণ করবে। এগুলো হলো D2sp3 সংকরিত অবস্থায়। এগুলোতে কোনো ইলেকট্রন থাকবে না, অর্থাৎ এখন এগুলো সমশক্তির অরবিটালে পরিণত হলো। এই অরবিটালগুলোতে কিন্তু লিগ্যান্ড ইলেকট্রন প্রদান করবে। তাহলে এইখানে এক জোড়া প্রদান করবে, এইখানে এক জোড়া, এখানে এক জোড়া। তো লিগ্যান্ডের ইলেকট্রনগুলো আমি ফোঁটা চিহ্ন বা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। CN এখানে প্রতিটাতে এক জোড়া করে ইলেকট্রন দান করলো, ছায়ানো লিগ্যান্ড। তাহলে মোট 6টা লিগ্যান্ড এখানে 6000 ইলেকট্রন প্রদান করলো। এরপর যে ঘটনাটি ঘটবে, এইটা এখন আমাদের জ্যামিতিক গঠন কি হতে পারে। তো এটার যদি আমরা জ্যামিতিক গঠন দেখতে যাই, তাহলে আমরা যদি জ্যামিতিক গঠন লক্ষ্য করি, তাহলে যে জ্যামিতিক গঠনটা আমরা পেতে পারি সেটা হচ্ছে এই ধরনের। Fe2+। অষ্টতলিকীয় ক্ষেত্রে আমাদের এই পাশে একটা দেখাবো, এই পাশে একটা, আর একটা এইদিকে দেখাবো। এই আয়রনের যে 6টা লিগ্যান্ড DsP3 সংকরিত, D2sp3 সংকরিত, এগুলোতে কোনো ইলেকট্রন ছিল না। এগুলোতে লিগ্যান্ড এসে ইলেকট্রন দান করবে, তাহলে 6টা লিগ্যান্ড ইলেকট্রন দান করবে। তো এই লিগ্যান্ডের CN যে লিগ্যান্ডটা আছে এটার ভিতরে কিন্তু সংকরিত রয়েছে। সংকরিত অরবিটালগুলোকে আমরা এইভাবে দেখাই সাধারণত। এদের ইলেকট্রন কিন্তু পূর্ণ অবস্থায় থাকে। তাহলে এইখানে একটা সায়ানাইড CN দিলাম, সায়ানো, এরগুলো ফোঁটা চিহ্ন দিয়ে দেখিয়েছি, CN। তাহলে মোট আমাদের 6টা লিগ্যান্ড এভাবে যুক্ত হলো। লিগ্যান্ডগুলো কিন্তু এই ইলেকট্রনগুলো দান করছে এবং সন্নিবেশ বন্ধন গঠন করেছে। তো এরপর আমাদের যে কাজটা হবে সেটা, এর মধ্যে 2+ ছিল, এই পাশে একটা, এই পাশে একটা। CN, ফলে এগুলো কিন্তু সন্নিবেশ বন্ধন, সবগুলোই তীর চিহ্ন আমরা দিয়ে দেখাতে পারি। তো এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে মোট কিন্তু 6টা লিগ্যান্ডের 6টা মাইনাস আর এর জারণ মান 2+। তাহলে 6টা মাইনাস আর 2টা প্লাস যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 4টা মাইনাস বাইরে থাকে। অর্থাৎ আমরা যে আয়নটি প্রথমে লিখেছিলাম তার কিন্তু 4টা মাইনাস লেখা ছিল থার্ড ব্র্যাকেটের বাইরে। এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফেয়ার বা বলয়, সন্নিবেশ বলয়। তাহলে এইটা হলো এর জ্যামিতিক গঠন। এটার জ্যামিতিক গঠন হলো অষ্টতলকীয়, তলকীয়। আর এর বন্ধন কোণগুলো প্রতিটাই কিন্তু আছে 90 ডিগ্রি অবস্থানে, পরস্পর 90 ডিগ্রি অবস্থানে বন্ধন কোণগুলো রয়েছে, 90 ডিগ্রি বন্ধন কোণ আছে। তো এই জায়গায় আমরা এসে আরেকটা জিনিস লক্ষ্য করব, যে যৌগটা তৈরি হলো সেই যৌগটার চৌম্বক ধর্ম যদি আমরা চিন্তা করি, চৌম্বক ধর্ম, তাহলে কোনো একটা যৌগের যদি আমরা চৌম্বক ধর্ম ব্যাখ্যা করি, তাহলে এই চৌম্বক মোমেন্টের মান নির্ণয় আমরা যখন করব, তখন চৌম্বক মোমেন্ট, এটা সূত্র হচ্ছে, এটাকে এরকম মিউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মিউ √n+2 এই সূত্র দিয়ে ব্যবহার করা হয় চৌম্বক মোমেন্টের মান নির্ণয়। এনটা হলো বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন সংখ্যা।
তো আমরা এই জটিল যৌগটা যেটা তৈরি করলাম তখন এক জায়গায় আমরা দেখলাম যে লিগ্যান্ডের উপস্থিতিতে যখন ছিল সিএনের উপস্থিতিতে, তখন এর ডিতে যে ইলেকট্রনগুলো ছিল সবগুলো ইলেকট্রন কিন্তু জোড়াবদ্ধ অবস্থায় ছিল। আর এর যে 6টা সংকরিত অরবিটাল ছিল, 6টা সংকরিত অরবিটাল যে ছিল, এই 6টা সংকরিত অরবিটালে কিন্তু সায়ানাইডগুলো ইলেকট্রন দান করেছিল। এখানে সিএন, এখানেও ছিল সিএন, এই সিএন ছিল। তো এর গঠনটার ভিতরে কোনো প্রকার বিজোড় ইলেকট্রন ছিল না, কোনো প্রকার বিজোড় ইলেকট্রন ছিল না, যে কারণে এর যদি আমরা চৌম্বক মোমেন্টের মান নির্ণয় করতে যাই তাহলে এই সূত্রটার মধ্যে এন এর মান কিন্তু 0 হবে, এন সমান 0। অতএব এইটার জন্য আমরা নিউ এর মান পাবো 0 বসালে সব 0, অর্থাৎ এর কোনো চৌম্বক মোমেন্টের মান নেই। তো যার চৌম্বক মোমেন্টের মান নেই তার চৌম্বক ধর্ম নাই, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। তো ডায়াম্যাগনেটিক পদার্থ যদি এর চৌম্বক ধর্ম থাকতো তাহলে এটা কি হতো, প্যারাম্যাগনেটিক হতো। বিজোড় ইলেকট্রন যতগুলো থাকতো এনের জায়গায় তত বসাতাম। তো এই অনুযায়ী এনের মান বসিয়ে আমরা চৌম্বক মোমেন্টের মান কোনটির কম হবে বা কোনটির বেশি হবে এটা অনায়াসে নির্ণয় করতে পারি। তো আরেকটা বিষয় আমাদের এখানে লক্ষণীয় যে আমরা আগেই বলছি যে সবল লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড, যে লিগ্যান্ডগুলো ইলেকট্রনকে জোড়াবদ্ধ করতে পারে তাদেরকে সবল বলে, যারা জোড়াবদ্ধ করতে পারে না তাদেরকে দুর্বল লিগ্যান্ড বলে। তো কিছু সবল লিগ্যান্ড আমরা এখানে জেনে নিতে পারি, যেমন হচ্ছে সায়ানো সবল লিগ্যান্ড, কার্বনিল, নাইট্রোসিল, এগুলো কিন্তু সবল লিগ্যান্ড। অ্যামোনিয়া কখনো সবল হতে পারে আবার কখনো দুর্বল হয়, এটাকে মধ্যবর্তী লিগ্যান্ড বলা হয়ে থাকে। দুর্বল কিছু লিগ্যান্ড আছে, অর্থাৎ যেমন হচ্ছে H2O, যাদের লোন পেয়ার ইলেকট্রন বেশি থাকে, Cl-, দেখো এর কিন্তু চার্জের যত বেশি লোন পেয়ার ইলেকট্রন থাকবে তত দুর্বল হবে। এখানে ব্রোমো লিগ্যান্ড থাকলে সেটাও হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তাহলে সবল লিগ্যান্ড যারা জোড়াবদ্ধ করতে পারে তাদেরকে সবল বলা হয়, যারা জোড়াবদ্ধ করতে পারে না তাদেরকে দুর্বল লিগ্যান্ড বলা হয়ে থাকে। তো এই আলোকে আমরা যদি আরেকটা যৌগের কথা চিন্তা করি, যেমন হচ্ছে এইটা যদি একটা যৌগ হয় থাকে, এই যৌগটা ধরে নিলাম এটা 3+ অবস্থায় আছে। এই যৌগটার ক্ষেত্রে কিন্তু এর জারণ মান, Fe এর জারণ মানটা হচ্ছে 3+, আর পানির জারণ মানটা হচ্ছে 0, এর কোনো প্লাস মাইনাস নেই, 0, নিরপেক্ষ লিগ্যান্ড। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 3d5। তো এই 5টা অরবিটালের মধ্যে যদি আমরা ইলেকট্রন বসানোর চেষ্টা করি তাহলে একটা একটা করে বসবে, আর এর কিন্তু ফাঁকা থাকবে কয়টা, 4s 4p। তো এর ক্ষেত্রে আমরা যদি দুর্বল লিগ্যান্ড পানি যদি এনে যুক্ত করার চেষ্টা করি তাহলে এর কিন্তু ইলেকট্রনগুলো জোড়াবদ্ধ হবে না। তো যখন ইলেকট্রনগুলো জোড়াবদ্ধ হবে না তখন কি হবে, এই অবস্থায় থাকবে। তাহলে এর যে সংকরণ সেটা কিন্তু হবে, আমরা জানি sp3d2 বা d2 sp3 সংকরণ হতে পারে। তো আসলে এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, এখানকার ডি যেহেতু জোড়াবদ্ধ হচ্ছে না, তো সুতরাং এখানে ডি অরবিটালটি ফাঁকা হচ্ছে না। ডি যদি ফাঁকা না হয় তাহলে এই পাশে কিন্তু 4d অরবিটালে 5টা ফাঁকা রয়েছে অলরেডি, 4d অরবিটালে 5টা ফাঁকা রয়েছে। তাহলে এইখানকার এই পাশ থেকে 2টা ডি গ্রহণ করবে। তো এর ক্ষেত্রে যে সংকরণটা ঘটবে, পানি লিগ্যান্ডের উপস্থিতিতে কিন্তু যে ঘটনা আছে সেটাই ঘটবে। একটা 4s, 3টা 4p আর 5টা হবে 4d। তাহলে এইখানে সংকরণ হবে, বাইরের ডিটা ব্যবহার হবে, তাহলে sp3d2 সংকরণ ঘটবে এখানে। তো এইখানে যা ছিল তাই থাকবে, 3dটা যেটা রয়েছে 3d এটা সংকরণে অংশগ্রহণ করবে না। তাহলে এই পাশেরগুলো যদি সংকরণে অংশগ্রহণ করে তাহলে এইটা হচ্ছে sp3d2। এবার এই জায়গায় ইলেকট্রন প্রদান করবে কে, লিগ্যান্ড হিসাবে ইলেকট্রন প্রদান করবে পানির অণু। তাহলে এইখানে একটা পানির অণু যুক্ত হবে, এখানে একটা পানির অণু যুক্ত হবে, তাহলে পানির অণুগুলোর অক্সিজেন পরমাণু ইলেকট্রন দান করবে।
তো অক্সিজেন পরমাণু যদি দান করে এর জ্যামিতিক গঠন ঠিক আগের মতো, আগে যেরকম দেখাচ্ছি সেরকমই হবে জ্যামিতিক গঠনটি। এর জ্যামিতিক গঠন হবে ঠিক আগে যে ছায়ানো দিয়ে গঠন দেখানো হয়েছিল ঠিক এই ধরনেরই হবে। তবে এর সাথে পানির অণুগুলো যুক্ত থাকবে। এইভাবে যুক্ত থাকবে। পানির অণুগুলো এখানে এক জোড়া করে ইলেকট্রন প্রদান করবে পানির অণু। ফলে এই যে যৌগগুলো তৈরি হবে এই যৌগগুলো হবে হেক্সা অ্যাকোয়া আয়রন 3। এই যে আয়নটা হবে এটা একটা জটিল যৌগ হবে, এর ক্ষেত্রে Fe3+ হবে। তবে পানির অণুগুলো যুক্ত থাকার কারণে এটার গঠনটা কি হবে, এই ধরনের গঠন হবে। এটা যদি আমরা কোঅর্ডিনেশন স্পেয়ার বা সন্নিবেশ বলাই দেই তাহলে এখানে 3টা প্লাস আছে, এইগুলোর তো কোনো প্লাস মাইনাস নাই, ফলে এই 3টা প্লাসেই যোগ বিয়োগ করলে যা হবে তাই এটাই পাওয়া যাবে। এবার যদি এর আমরা চৌম্বক ধর্ম চিন্তা করি, চৌম্বক মোমেন্টের মান যদি নির্ণয় করতে চাই তাহলে এর মূল এইখানে সংকরণের ধারণাটাতে দেখো এখানে বেজোড় ইলেকট্রন কিন্তু 5টা। যদি আমরা নিউ এর চৌম্বক মোমেন্টের মান বের করি তাহলে সূত্রটা হচ্ছে n+2। তো এইখানে আমাদের হবে 5, এখানে 5+2, অর্থাৎ বিজোড় ইলেকট্রন সংখ্যা 5, অর্থাৎ n এর মান আমরা 5 বসালাম। এই বসানোর পর যেটা পাওয়া গেল সেটাই হবে এইটার একক, চৌম্বক মোমেন্টের একক হচ্ছে বোর ম্যাগনেটন BM, এটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এর চৌম্বক মোমেন্টের মান এটা রুট ওভার করলেই আমরা পেয়ে যাব। তো এইভাবে কোনো একটা জটিল যৌগের জ্যামিতিক গঠনও নির্ণয় করতে পারবো, আবার চৌম্বক মোমেন্টের মানও আমরা নির্ণয় করতে পারবো।